গুড মর্নিং চলে যাচ্ছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকের ক্লাসে। ক্লাসের উপস্থিতির সংখ্যা আজকে অনেক কম, বিশেষ করে রমজান মাসে সবাই সেহরি করে হয়তো ঘুমাচ্ছে। যাই হোক, শিডিউল অনুযায়ী 10টা থেকে 11টার মধ্যে আমার কোর্স শেষ করতে হবে ক্লাস নিয়ে। তো আজকে আমি আপনাদের যে বিষয়টা নিয়ে আলোচনা যারা এসেছেন, যারা ক্লাসে জয়েন করেছেন, সবাইকে আবারও ধন্যবাদ। আর আস্তে আস্তে সবাই জয়েন্ট হবে। আজকে আপনাদের সাথে আলোচনা করব বনলতা সেন, জীবনানন্দ দাশের বহুল পঠিত এবং জনপ্রিয় যে কবিতাটি, সেটা এই কবিতাটা নিয়ে পাঠকদের একটা অন্যরকম আগ্রহ কাজ করে। যারা কখনো কবিতা পড়েনি বা যারা কখনো কবিতা বোঝে না, তারাও বনলতা সেন কবিতার মধ্যে কি আছে এটা বোঝার চেষ্টা করে। আমাকে একটু বলবেন, আমি কি বনলতা সেন কবিতাটা পড়িয়েছি? এই কোর্স মানে এই পাঠ্যটা কি পড়ানো হয়েছে, মানে বনলতা সেন? বিশু, বনলতা সেন কি পড়িয়েছে আপনাদের? শুভ সকাল স্যার। শুভ সকাল। স্যার একটা মিনিট আমি বলতেছি স্যার এখন। আচ্ছা, অন্যরা কি ক্লাস করেন না? তারা কি একটু বলতে পারেন না যে এটা পড়ানো হয়েছে কিনা আপনাদের সাথে? শুভ সকাল স্যার। জি, আমাদেরকে কবিতাটা পড়ানো হয় না এখন পর্যন্ত। এটা তো একটা মানে সিম্পল ব্যাপার, বললেই তো হয়। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। যে বিষয়টা নিয়ে প্রথমে আমি বলার চেষ্টা করলাম যে বনলতা সেন কবিতাটা নিয়ে এটা হ্যাঁ স্যার, পাঠকদের হ্যাঁ, আমি হ্যাঁ স্যার অ্যান্সার পেয়েছি। আমাদের বলাকা কবিতাটা পড়াইছিলেন। তারপর পরে ক্লাসে বলছেন বাতেন পাশে বিভক্তর উপরে ওটাও পড়াইলেন। হুম, ইউনিট আচ্ছা, 2 ঠিক আছে। পার্ট 4 এ। হ্যাঁ হ্যাঁ, আজকে আমি বনলতা সেনই পড়াচ্ছি। বলেছেন, একজন আমাকে বলেছেন। থ্যাংক ইউ। একটু সবাই মিউট করবেন। ওকে। আমার আলোচনাটা যেখানে ছিল যে বনলতা সেন কবিতাটার প্রতি ও মানুষের একটা আগ্রহ কাজ করে। তো বাংলা সাহিত্যে যে কবিতাগুলো রয়েছে, রবীন্দ্রনাথের বেশ কিছু ছড়া এবং তার বেশ কিছু কবিতাকে যদি আমরা বাদ রাখি, তো বাদ রাখার পর যে কবিতাটা নিয়ে সব থেকে বেশি চর্চিত হয়েছে সেটা হচ্ছে আমাদের জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতাটি। এই কবিতাটার মধ্যে আসলে কি আছে, এটাই পাঠকদের খোঁজার আগ্রহ। আবার মানুষের স্তর বিশেষ, শ্রেণী বিশেষ মানুষ এই কবিতার মধ্যে এক একজন এক একটা উপমা খোঁজে। এই কবিতার মধ্যে আলাদা অলংকার খোঁজে, অনুপ্রাস খোঁজে, আলাদা শ্লেষ খোঁজে। তো ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে মানুষের মেন্টালিটির উপর ডিপেন্ড করে এবং মানুষের শ্রেণীর উপর ডিপেন্ড করে যে এই কবিতাটার মধ্যে জীবনানন্দ দাশ আমাদের কি বোঝাতে চেয়েছেন। আগেই বলে রাখি, জীবনানন্দ দাশ তিনি বাংলা সাহিত্যের চিত্র রূপময় ও তার কবি, মানে তার কবিতার মধ্যে বা তার উপন্যাসের মধ্যে বা তার টোটাল কথা সাহিত্যের মধ্যে আমরা যেটা পাই, মানে এমন তিনি চিত্রের বর্ণনা দেন, বিশেষ করে প্রকৃতির বর্ণনা। সেই প্রকৃতির বর্ণনা দিতে যেয়ে তিনি এমন আলপনার রঙে সবকিছু আঁকান, সবকিছু যেন জীবন্ত হয়ে যায় তার কবিতার মধ্যে। আপনারা জানেন, জীবনানন্দ দাশ আমাদের বরিশালের কবি, তিনি প্রকৃতির কবি, তিনি পরাবাস্তববাদের কবি, তিনি ইমপ্রেশনিস্টের কবি, তিনি আহ, বর্তমান সভ্যতার যে যন্ত্রণা এবং মধ্যবিত্ত মানুষের যে নিঃসঙ্গতা, সেই সকল বিষয় নিয়ে তিনি লেখেন। তবে বনলতা সেন এই নামকরণটার মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে একজন নারীকে হয়তো তিনি কল্পনা করে এই কবিতাটা লিখছেন। প্রাথমিক যে ধারা, সেখানে আমরা এটাই বুঝবো। জীবনানন্দ দাশ বরিশালের কবি। তার জন্ম মৃত্যু, তিনি 1899 সালে জন্মগ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছেন 1954 সালে। সেম ডেটে
আরো একজন কবি জন্মগ্রহণ করেছেন, তিনি কাজী নজরুল ইসলাম। তিনি 1899 সালে জন্মগ্রহণ করেছেন। এখন বনলতা সেন কবিতাটা পড়ে পাঠক হিসেবে আমরা এখান থেকে কি কি বিষয় জানতে পারবো, সেটা নিয়ে একটু আলোচনা করি। যে বনলতা সেন কবিতাটা পাঠ করে আহ, আমরা আধুনিক বাংলা কবিতার যে 30-এর যুগ, সেটা সম্পর্কে আসলে ব্যাখ্যা করতে পারবো, এবং ওই ওই যুগে বাংলা কবিতার বিষয়, তারপর শিল্পরীতি, এই সকল বিষয় আমরা বুঝতে পারবো। তাহলে মেইন ব্যাপারটা কি, এই কবিতাটা পড়ে আমরা আধুনিক বাংলা কবিতার যে 30-এর যুগ, 30-এর যুগ বলতে 1930 থেকে 1940, এই সময়ের কবি বা এই সময়ের লেখা এই বনলতা সেন কবিতাটি। তো এই সময়ে বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, শঙ্খ ঘোষ, সুধীন্দ্রনাথ দত্ত, তারা আসলে কি ম্যাজিক সৃষ্টি করেছিল বাংলা কবিতার মধ্যে, সেটাই মূলত দেখার বিষয়। এবং বাংলা কবিতার শিল্প রীতি তারা চেঞ্জ করে দিয়েছিল। আধুনিক মানুষের যে যুগ যন্ত্রণা, বা আধুনিক মানুষের যে নিঃসঙ্গতা, আধুনিক মানুষের যে একাকিত্বতা, আধুনিক মানুষ যে কিভাবে আহ, ভিড়ের মধ্যেও একা, সেটা জীবনানন্দ দাশ তিনি দেখানোর চেষ্টা করেছে। এই জন্য বাংলা কবিতার শিল্প এবং স্ট্রাকচার সেটা পরিবর্তন হয়েছে। আচ্ছা, জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতাটার ভাববস্তু যখন আমরা আলোচনা করব, ভাববস্তু আলোচনা করার মধ্য দিয়ে আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে এই কবিতার ইতিহাসবোধ, ইতিহাসবোধ ও ব্যক্তি মানুষের প্রার্থিত চিরন্তন মানবী সম্পর্কে আমরা এখান থেকে ক্লিয়ার ধারণা পাবো। তাহলে এটা কি ইতিহাসবোধ, আমরা এই কবিতার মধ্যে অনেক বেশি আমাদের প্রাচীন, হুম, আমাদের কি পাবো, আমাদের প্রাচীন ইতিহাসের কথা পাবো। যেমন এখানে পাবো সম্রাট অশোকের কথা পাবো, তারপর এখানে আমরা পাবো শ্রাবস্তির আহ, বর্ণনা পাবো। এখানে আমরা সিংহল সমুদ্রের কথা পাবো, বিম্বিসার, অশোকের কথা পাবো, দারুচিনি দ্বীপের কথা পাবো, নাটোরের বনলতা সেন, মানে নাটোর একটা স্থানের নাম আমরা পাবো। এছাড়া এই কবিতা থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কবিতার ভাষা, অলংকার এবং রচনা রীতি, এটা আমরা বিশ্লেষণ করতে পারবো। তাহলে আমি সরাসরি কবিতার পাঠ্যে চলে যাই। বনলতা সেন কবিতাটি বনলতা সেন কাব্যগ্রন্থের প্রথম কবিতা। হ্যাঁ, এটি প্রথম প্রকাশিত হয় বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায় 1342 বঙ্গাব্দে। আচ্ছা, একটু আমি মিউট করব, একটু ওয়েট করেন, আপনারা লাইনে থাকেন। দুঃখিত, একটু সময় চেয়ে নেওয়ার জন্য আপনাদের কাছ থেকে। যেখানে ছিলাম যে বনলতা সেন কবিতাটি, এটা কিন্তু বনলতা সেন কাব্যগ্রন্থের প্রথম কবিতা, এবং এটি প্রকাশিত হয় বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায় 1342 বঙ্গাব্দে। এইগুলো কিন্তু আপনাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। কবির ব্যক্তি জীবনে বনলতা সেন নামে কোনো নারীর অস্তিত্ব সম্পর্কে বিভিন্ন সমালোচক বিভিন্ন ভাবে গবেষণা করেছেন, অনুসন্ধিৎসা প্রকাশ করেছেন। জীবনানন্দ দাশের জীবনে বনলতা সেন নামে কেউ কি ছিল আদৌ, এই ব্যাপারটা তিনি তার কারুবাসনা বা জলপাইহাটি, এই দুটো উপন্যাসের মধ্যে, এবং এই দুটো উপন্যাস বিশেষ করে কারুবাসনা উপন্যাস তার আত্মজৈবনিকমূলক উপন্যাস, তো এই উপন্যাসে এই বনলতা সেন নামে একজন নারীর কথা আমরা পাই। ঠিক আছে, কিন্তু আদৌ তার জীবনে বনলতা সেন নামে কেউ ছিল কিনা, এটা কিন্তু আমরা এটা ধোঁয়াশা। হ্যাঁ, তাহলে এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে, স্যার কেউ ছিল না, তাহলে তিনি এই বনলতা নামটা কেন ব্যবহার করলেন? কিছু আহ, কিছু নাম বা কিছু, যেমন আহ, বিষয় থাকে যেটা মানুষের স্বাপ্নিক একটা ব্যাপার, মানে তিনি ভ্রমের মধ্যে, স্বপ্নের মধ্যে কল্পনা করছেন এমন কাউকে,
যার ধরা ছোঁয়া তিনি পাচ্ছেন না। যেমন আর গত ক্লাসে আপনাদের বাতায়ন পাশে গুবাক্ত রুশারি পড়াতে যে আমি কিন্তু কাজী নজরুল ইসলামের এরকম একজন মানে প্রিয়ার কথা বলেছি, যেটাকে বলা হচ্ছে গোপন প্রিয়া। যে গোপন প্রিয়ার কথা কেউ জানে না, তেমনি জীবনানন্দ দাশের এই যে বনলতা সেন, তিনিও কিন্তু একজন গোপন প্রিয়সী। এবং সেই বনলতা সেনের নাম অনুযায়ী কিন্তু নাটোর বিখ্যাত। যাদের বাড়ি নাটোরে আছে বা যাদের মোটামুটি নাটোরে যাওয়া হয়েছে, নাটোরের রাজবাড়ি বিখ্যাত জায়গা, আপনারা জানেন যে নাটোরের সাথে বনলতা সেন শুধুমাত্র জড়িয়ে রয়েছে জীবনানন্দ দাশের কবিতার চিত্র রূপময়তার জন্য। আচ্ছা, এখন তাহলে আমরা কিন্তু ওইভাবে বনলতা সেন নামে কিন্তু কাউকে পাই না। তার আত্মজীবনীমূলক যে লেখাগুলো রয়েছে শুধু আমরা পাচ্ছি তার কারুবাসনা উপন্যাসে এবং জলপাইহাটি উপন্যাসে। কিন্তু জলপাইহাটি উপন্যাসে ওইভাবে উল্লেখ করা নেই। একটা চরিত্রের নাম রয়েছে, সেটা তিনি খুব বয়োবৃদ্ধ একজন চরিত্র, তার নাম বনলতা। আবার কারুবাসনা উপন্যাসের মধ্যে একজন বনলতা সেনের নাম রয়েছে, তিনি হতে পারে কবির স্বপ্নিক বা স্বপ্নে দেখা কোনো কল্পনার নারী। আচ্ছা, এবার আমরা মূল পাঠে চলে যাব। দেখেন, যাদের কাছে বই আছে একটু আলোচনাটা দেখেন। 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। এই যে 1000 বছর ধরে, আপনি তো আর 1000 বছর বাঁচবেন না, কিন্তু কিভাবে এখানে কবি এই কথাটা বলছে, আপনার বাবা, তার বাবা, তার বাবা, এইভাবে হতে হতে বিভিন্ন প্রজন্মান্তর, হ্যাঁ, বিবর্তন হতে 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 বর্তমানে আমি এবং বর্তমানে আপনারা। ঠিক আছে, এখন আমরা কিন্তু একটা প্রজন্ম। তাহলে সেম মানুষ তার ঔরসজাত সন্তানের মধ্য দিয়ে তার বীজ, হ্যাঁ, মানে একের পর এক রেখে যাচ্ছে। এবং আমি কারো না কারো ঔরসজাত, এবং আমার পিতাও কারো না কারো ঔরসজাত সন্তান। তাহলে 1000 বছর ধরে তো আমরা এই পথ পাড়ি দিচ্ছি, তাই না? এই পথ আমরা পাড়ি দিচ্ছি। তাহলে এখানে এটা বলা হচ্ছে যে 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। তাহলে আমরা যখন বেঁচে আছি এবং আমার পিতা, আমার পিতামহ যারা বেঁচে ছিলেন, তারা নিশ্চয়ই আমার মতো করে তারা খাবার অন্বেষণের চেষ্টা করেছেন, তারা বেঁচে থাকার চেষ্টা করেছেন। তাহলে 1000 বছর ধরে আমি পথ হেঁটেছি পৃথিবীর পথে। লাইনটা ক্লিয়ার? এখানে বলছে পরের লাইন, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। এটা আমাদের ইতিহাস। এখানে বলা হচ্ছে যে সিংহল সমুদ্রটা কি? বর্তমানে শ্রীলঙ্কা রাষ্ট্র, যেটার পূর্ব নাম ছিল সিংহল, হ্যাঁ, এর নিকটস্থ সমুদ্রকে বলা হচ্ছে সিংহল সমুদ্র। তাহলে সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। তাহলে আমরা, নিশীথ মানে তো বুঝতে পাচ্ছেন রাতের অন্ধকার, আর মালয় সাগর, মালয় সাগরটা কি এটা নিয়ে এর ইতিহাসটা আমরা এখন জানবো। মালয় সাগর হচ্ছে, পূর্বে মালয় ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার একটি উপদ্বীপ। কেমন? সংলগ্ন দ্বীপগুলি একীভূত হয়ে মালয়েশিয়া রাষ্ট্র গঠিত হয়েছে এবং মালয়ের নিকটস্থ সাগরকে মালয় সাগর নামে কবি অভিহিত করেছেন। তাহলে এখানে কবি এই দুটো লাইনের মধ্যে কি বলতে চেয়েছেন, যে 1000 বছর ধরে আমরা পথ হাঁটছি পৃথিবীর পথে, ঠিক আছে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। সিংহল সমুদ্র মানে বর্তমান শ্রীলঙ্কা, তার পূর্ব নাম ছিল সিংহল, সেখান থেকে মালয় সাগরের বর্ণনা তিনি দিচ্ছেন। রাতের অন্ধকারে তিনি এই 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 জায়গায় তিনি হেঁটেছেন। তারপরে বলছে, অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে। মানে লেখক বলছে আমি অনেক ঘুরেছি, মানে আমি তো কারো ঔরসজাত, আমার পিতামহ ঘুরেছে, তার পিতামহ ঘুরেছে, এরকম। তাই বলছে অনেক ঘুরেছে আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে। বিম্বিসারটা কি? দেখেন, আপনাদের টিকাতে বলা হচ্ছে খ্রিস্টপূর্ব 537 থেকে খ্রিস্টপূর্ব 485 পর্যন্ত বিম্বিসার ছিলেন প্রাচীন মগধের সম্রাট। বুদ্ধদেবের কাছে তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষা গ্রহণ করেছিলেন, তার পুত্র অজাতশত্রু কর্তৃক তিনি নিহত হন। তাহলে বিম্বিসার হচ্ছে ইতিহাসের একজন ব্যক্তি, হ্যাঁ। তারপর অশোকের কথা আমরা যেটা পাবো, সম্রাট অশোক, প্রাচীন ভারতের মৌর্য বংশের তৃতীয় সম্রাট হচ্ছে সম্রাট অশোক। তার পিতা ছিল বিন্দুসার। সম্রাট অশোক খ্রিস্টপূর্ব 273 থেকে খ্রিস্টপূর্ব 232 পর্যন্ত রাজত্ব করেন। প্রথম জীবনে ছিলেন নিষ্ঠুর ও নৃশংস প্রকৃতির। সরি।
আচ্ছা, তাহলে সম্রাট অশোকের ইতিহাসটা কিন্তু আমরা ওখানে পাচ্ছি। তাহলে এখানে তিনি বলার চেষ্টা করছে সে আমাদের সিংহল সমুদ্র, মালয় সাগরের কথা যেমন বলছে, এবং তিনি বলছে আমরা অনেক ঘুরেছি বিম্বিসার অশোকের ধূসর জগতে। কারণ বিম্বিসার এবং অশোক তাদেরকে নিয়ে অনেক ধোঁয়াশা রয়েছে, ক্লিয়ার কনসেপ্ট নেই বলে তিনি বলছে ধূসর জগতে। যেমন আমি যদি বলি যে আপনারা যখন ক্লাস 5-এ পড়েছেন বা 4-এ পড়েছেন, সম্রাট অশোক বা মিশরীয় সভ্যতা, হ্যাঁ, সিন্ধু সভ্যতা, এই ব্যাপারগুলো আপনাদের পড়া হয়েছে না? তা আমরা এইগুলো তো যেটা আমাদের বইতে আছে সেটা আমরা জানি, কিন্তু সেই সেই তৎকালীন সময়ে সেই সিন্ধু সভ্যতা বা মেসোপটেমিয়া সভ্যতার মধ্যে কি ছিল সেটা তো আমরা আসলে কনসেপ্টটা আমাদের কাছে ধূসর, মানে ক্লিয়ার না। এবার কবি বলছেন সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। এই বিদর্ভটা কি? প্রাচীন ভারতের একটা রাজ্য, বর্তমানের নাম তার বেরার প্রদেশ। ঠিক আছে? সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে, আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সপেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। আচ্ছা, এই যে কবি বলছে আমি ক্লান্ত প্রাণ এক, তাহলে 30-এর দশকে, 1930 থেকে 1940-এর দশকে মানুষের যে ক্লান্তিবোধ, আপনারা প্রতিনিয়ত একই কাজ করছেন, কেউ কফি শপে কাজ করছেন, কেউ বৈদ্যুতিক কোনো কাজের সাথে রিলেটেড, কেউ ইঞ্জিনিয়ারিং কোনো পার্টের সাথে আছেন, ওখানে কর্মের সাথে আছেন, এছাড়াও ইটিজেড অনেকে অনেক কাজ করেন, কিন্তু প্রতিদিন একই কাজ করতে গেলে, যেমন আমার কাজ আপনাদের সাথে লেকচার দেওয়া, এটাও কিন্তু একটা একঘেয়েমি ব্যাপার না? তাই বলছে যে আমি, মানে ধরেন একটা একঘেয়েমি কাজ করতে করতে মানুষ কিন্তু ক্লান্ত হয়ে যায়। তো তাই বলছে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সপেন। তাহলে জীবনানন্দ দাশের মধ্যেও ক্লান্ত ছিল, মানে ক্লান্তি ছিল, এবং তাই তিনি নিঃসঙ্গ জীবন যাপন করেছেন। ওখানে বলছে আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। তাহলে জাগতিক জীবনের যে অশান্তি, সেই অশান্তিকে ফেলে তাকে শান্তি দিয়েছিল কে? নাটোর, বর্তমানে আমাদের নাটোর, সেই নাটোরের বনলতা সেন তাকে শান্তি দিয়েছিল। ঠিক আছে? এই বনলতা সেন একজন নারী, নাম শুনে আমরা বুঝতে পারছি। এইবার পরের পরের যে প্যারাটা আছে, এখানে আমরা বনলতা সেনের আহ অবয়ব, মানে তার চেহারা সৌন্দর্যের বিবরণ আমরা দেখতে পাবো। ঠিক আছে? এখানে দেখেন বলা হচ্ছে চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। তো চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা। চুল তার অন্ধকার, মানে অন্ধকার তো ঘন অন্ধকার তো কালো হয়, তার চুলকে এই অন্ধকারের সাথে তিনি তুলনা করছে। আর বিদিশা হচ্ছে কি? প্রাচীন ভারতের একটি নগরী, মালব রাজ্যের অন্তর্গত, আধুনিক নাম তার ভিলসা, এবং গোয়ালিয়রদের নিকটে এটা অবস্থিত। আচ্ছা, তারপরে বলছে মুক্তার শ্রাবস্তীর কারুকার্য। শ্রাবস্তী কি? প্রাচীন ভারতের একটা নগরী, আধুনিক নাম তার শায়েত মায়ের। তাহলে মুক্তার শ্রাবস্তীর কারুকার্য, তাহলে এই শ্রাবস্তী নগরী তাহলে ভীষণ ভাবে কারুকার্যময় ছিল। তার সাথে বনলতা সেনের চুল, বনলতা সেনের মুখের কারুকার্যের সাথে তুলনা করছে। তারপরে বলছে অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারিয়েছে দিশা। গহীন সমুদ্রের মধ্যে যে নাবিক তার দিককে হারিয়ে ফেলে, তার অবস্থা কি হয় সেটা একটু চিন্তা করবেন। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের মতো। তাহলে যখন কোনো নাবিক হঠাৎ করে তার, মানে দিক হারিয়ে ফেলে, সে চলছে তার মানে হাল বেয়ে সে চলছে চলছে, হঠাৎ করে সে দেখতে পাচ্ছে তার সামনে একটা সবুজ ঘাস, সবুজ ঘাসের একটা মাঠ, এবং সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর। তেমনি দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। যখন আমাদের জীবনানন্দ দাশ কি হচ্ছে, অতি দূর সমুদ্রের মানে পর হাল ভেঙে তিনি নাবিকের সাথে তাকে তুলনা করা হচ্ছে, যখন সে দিশা হারিয়ে ফেলছে, হঠাৎ বনলতা সেনকে সে দেখতে পাচ্ছে সবুজ ঘাসের দেশে দারুচিনি দ্বীপের ভিতর, এবং সেই বনলতা সেন তাকে পাখির নীড়ের মতো চোখ তুলে তাকে জিজ্ঞাসা করছে এতদিন কোথায় ছিলেন জীবনানন্দ দাশকে। তাহলে এটা কি দেখেন, পাখির নীড়ের মতো চোখ, এখানে একটা উপমার ব্যবহার করা হচ্ছে। পাখির নীড় আমরা তো জানি যে পাখি কি করে, কাঠ বা তার পালক বা ছোট ছোট শুকনো কাঠ, এগুলো দিয়ে কিন্তু সে তার বাসা তৈরি করে। তাহলে পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন, তাহলে এই নাটোরের বনলতা সেনকে তিনি তার, মানে পাখির বাসার সাথে তিনি তুলনা করছে তার চোখকে। ঠিক আছে?
পরের প্যারা দেখেন, সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। তাহলে এখানে দেখেন কি বলছে, সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে। শিশিরের কি কোনো শব্দ বোঝা যায়? যখন শীতকাল থাকে, যাদের গ্রামের বাড়ি তারা তো আপনারা বোঝেন, শিশিরের কিন্তু কোনো শব্দ হয় না। এবং তিনি মানে এখানে বলতে চাচ্ছে খুব নীরবে সন্ধ্যা আসে সমস্ত দিনের শেষে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছিল। সব থেকে উপরে কোন পাখি ওড়ে? চিল। সূর্যের কাছাকাছি তারা থাকে এবং তাদের চোখ এত সূক্ষ্ম, তারা নিচের প্রত্যেকটা জিনিস খুব স্বচ্ছভাবে দেখতে পায়। মানুষ বলে না চিল নিয়ে গিয়েছে মুরগির বাচ্চা বা হাঁসের বাচ্চা, তো এটা কিন্তু মানে অনেক দূর থেকে তারা কিন্তু তাদের ছোট্ট চোখ দিয়ে তারা কিন্তু সূক্ষ্ম দৃষ্টিতে তারা কিন্তু দেখতে পায়। তাহলে সন্ধ্যা আসে, ডানা রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। তাহলে সবার আগে কার ডানায় রোদ্দুর আসে? চিলের ডানাতেই রোদ্দুর আসে, কারণ চিল সব থেকে আমার সূর্যের খুব কাছাকাছি থাকে। তারপরে বলছে দেখেন, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলিমিল, সব পাখি ঘরে ফেরে, সব নদী ফুরায়, এ জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। তো এখানে বলছে আমরা একদিন জীবন থেকে আমাদের জীবন হারিয়ে যাবে, আমরা মরে যাব। প্রাত্যহিক যেখানে হাট বসে গ্রামে, প্রত্যেক দিন সেখানে অনেক মানুষের ভিড় হয়। হ্যাঁ, কেউ কাঁচা তরি তরকারি নিয়ে বসে, কেউ মুদি পসরা নিয়ে বসে। তো ওখান থেকে একটা মানুষ যদি একদিন হারিয়ে যায়, তাহলে কিছু সংখ্যক মানুষ যাদের সাথে তাদের প্রতিদিন লিঙ্ক আপ থাকে, তাহলে তারা তাকে কি করবে? মিস করবে। আমি প্রতিদিন আপনাদের ক্লাস নেই প্রত্যেক শুক্রবারে, বিশেষ কোনো সমস্যা না থাকলে। ধরেন হঠাৎ করে আমি নেই, কি হলো, সজল স্যার মারা গেছে। হ্যাঁ, সজল, তাহলে একটু হলেও বিন্দুমাত্র আপনাদের খারাপ লাগবে। তাহলে এখানে সেই কথাই বলা হচ্ছে যে সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়। নদী কি, বাংলাদেশের নদী সব শুকিয়ে যাচ্ছে না? নদী কি সারা জীবন চিরযৌবনা থাকে? থাকে না। সব পাখি সন্ধ্যার সময় অবশ্যই ঘরে ফিরবে, কারণ সারা দিন পাখিরা কি করে? খাদ্য অন্বেষণ করে বেড়ায়। আর পেঁচা রাত্রে খাদ্য অন্বেষণ করে, আর চামচিকা বাদুড় তারা রাতে খাদ্য অন্বেষণ করে, আর অন্য পাখিগুলো দিনে খাদ্য অন্বেষণ করে তারা সন্ধ্যার আগে আগে ঘরে ফিরায়। তাই বলছে সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়, এ জীবনের সব লেনদেন। এই জীবনের সাথে মানুষের জীবনকে তুলনা করছে। তাহলে আপনাদের সাথে আমার ব্যাপারটা দেখেন, 2 সেমিস্টার ক্লাস নিতে পারবো আপনাদের, তারপরে আর আপনাদের সাথে আমার কোনো লেনদেনই নেই। তাহলে কতটা বাস্তবসম্মত এবং জীবন ঘনিষ্ঠ কথা জীবনানন্দ বলছে, থাকে শুধু অন্ধকার। তাহলে সবকিছু লেনদেন যখন শেষ হয়ে যাচ্ছে, তখন আমাদের মধ্যে একটা কালো পর্দা চলে আসে। ওই পর্দার মধ্যে আমরা আর কিছু দেখতে পাই না। মুখোমুখি বসিবার বনলতা সেন, কিন্তু কে থাকে? যে আমার স্মৃতিতে মানে অমিয় হয়ে থাকবে। এই বনলতা সেন মানে এই প্রিয়সী যে নারী, আহ কবির কাছে খুব মানে একটা মানে প্রাধান্যযোগ্য ব্যক্তি। তিনিই তার মানে স্মৃতিতেই থাকবে সারা জীবন, কিন্তু আর অন্য সবকিছু ফুরিয়ে যাবে। এই কবিতার মেইন ব্যাপারটা হচ্ছে এটাই। আশা করি আপনারা কবিতার, আমি প্রত্যেকটা লাইন ধরে ধরে বোঝানোর চেষ্টা করেছি। এটা খুব একটা কঠিন কোশ্চেন, মানে কঠিন মানে কবিতা। আর এই কবিতার মধ্যে কি কি আমরা পাবো? আমরা এই কবিতার মধ্যে পাবো ইতিহাস, ঐতিহ্য, একাকিত্বতা, একজন মানুষের, আধুনিক মানুষের একাকিত্বতা। এবং আমরা পাবো কি, যে হাজার বছর ধরে আমরা কারো ঔরসজাত সন্তান হিসেবে এখানে আছি। এই ব্যাপারগুলো, কিছু স্থানের নাম পাবো, কিছু ব্যক্তি, ইতিহাসের বিখ্যাত ব্যক্তিদের নাম পাবো। বিম্বিসারের নাম পেয়েছি, অশোকের নাম পেয়েছি। নাটোর বাংলাদেশের রাজশাহী অঞ্চলের একটি শহর, রানী ভবানীর রাজত্বকালে এটা রাজধানী ছিল। তো এটার আমরা বিবরণ পেয়েছি। তো এখানে যে বস্তু সংক্ষেপ রয়েছে, বস্তু সংক্ষেপটা দেখলে আপনারা আরো কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হবে। আমি একটু বলি। এখানে বস্তু সংক্ষেপের মধ্যে বলা হচ্ছে যে পথিক চিত্তের অবারিত ভ্রমণ, যেমন জীবন ধর্ম তেমনি প্রশান্তির আশ্রয় সন্ধানী জীবনের উদ্দেশ্য। এই পথিক মানে যে কোনো ব্যক্তি হাজার বছর ধরে পথ চলছে, অর্থাৎ চেতনা উন্মেষণের শুরু থেকেই তার এই পথ চলা। তাই এখানে বলছে দেখেন, সে সিংহল সমুদ্র থেকে মালয় সাগর পর্যন্ত যেমন সে নাবিক হয়ে জলপথ ভ্রমণ করেছে সুদূর অতীত থেকে, তেমনি স্থলপথেও ঘুরেছে বিম্বিসার অশোকের ধূসর কাল থেকে। তাহলে জলপথ, স্থলপথ, মানুষ বিভিন্ন জায়গায় ঘুরেছে। কিন্তু ফলে
প্রতীক ক্লান্ত চিত্ত, যে কোনো মানুষ সেটা কি হয়েছে, ক্লান্ত হয়েছে। জীবনের স্বপেন সমুদ্রের মাঝখানে, অর্থাৎ গতি তরঙ্গের ফেনায় পুঞ্জীভূত জীবনের অস্থিরতার মধ্যে প্রতীক পেয়েছে শান্তিদায়িনী বনলতার সংস্পর্শ। নাটোর নামক স্থানের উল্লেখ করে বনলতাকে একান্ত নিজস্ব মানবী সত্তা হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে অতীত, স্থানকাল, বর্তমানের স্থানকালের সাথে একই সাথে মানে ঘনীভূত বা একীভূত হয়েছে। পরের প্যারাতে তো আমি বললাম বনলতা সেনের চেহারার বর্ণনা দেওয়া হচ্ছে। এই বনলতা সেন অন্ধকারের ঘনত্বে আবৃত, তার চুল, মুখ ও চোখের বর্ণনায় ফুটে ওঠে ক্লাসিক্যাল একটা সৌন্দর্য এবং রোমান্টিক রূপমাধুরী। বনলতা সেনের কেশরাশি মানে তার চুল অতীতের বিদিশা নগরী রাত্রির মতো অন্ধকার, অর্থাৎ প্রগাঢ় কালো। তার মুখচ্ছবিতে শ্রাবস্তী নগরীর কারুকার্য রয়েছে। প্রতীক, অর্থাৎ শ্রান্ত জীবনের জন্য সে বহন করে অনাবিল প্রশান্তি ও স্থিরতা। গভীর সমুদ্রে জাহাজের নাবিক হাল ভেঙে গেলে নাবিক যখন দিশাহীন হয়ে পড়ে, তেমনি দারুচিনি দ্বীপ মানে সবুজ দেখতে পেয়ে সে একটু আশ্বস্ত হয়। ব্যক্তি মানুষও তার নিরুদ্দেশ উন্মূল জীবনের ক্লান্ত শ্রান্ত ভ্রমণের শেষে নিজ নিজ মানবী সত্তার চোখে সন্ধান করে স্থিতি ও শান্তি। তো সবকিছু মিলিয়ে এখানে মানে বলা হচ্ছে যে এ- এ- এই কবিতাটার মধ্যে রয়েছে একটা ইতিহাস জ্ঞান, এই কবিতাটার মধ্যে রয়েছে প্রাকৃতিক জীবনের একটা স্থিরতম শান্তি। সবকিছু মিলিয়ে বনলতা সেন একটা চিরন্তন সত্তাকে আকর্ষণ করে কবিতাটি, এবং সবকিছু মিলিয়ে কবিতাটা একটা সার্থক কবিতা। আপনাদের কি আর কারো কোনো জিজ্ঞাসা আছে এই আজকের আলোচনার উপর? না স্যার স্যার, ওটা আগেও একটু পড়েছিলাম স্কুল লাইফে, আচ্ছা, তো ইজি আছে আশা করি। আচ্ছা, থ্যাংক ইউ। স্যার এখানে যে লিখলো হ্যাঁ, গভীর অনুসন্ধিৎসা, অনুসন্ধিৎসা মানে কি মানে জানার ইচ্ছা, বা এটা এটা এই শব্দটার মানেটা কি? জানার ইচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, জিজ্ঞাসা, জিজ্ঞাসা, জানার জিজ্ঞাসা বা ইচ্ছা, এগুলো। আচ্ছা, আমি মেইনলি হচ্ছে কোনো ব্যাচের সাথে প্রত্যেকটা কবিতা, প্রত্যেকটা ছোট গল্প পড়াই না, খুব শর্ট করে দিই। আমি অবশ্যই আপনাদের শর্ট করে দিব পরীক্ষার আগে, কিন্তু জাস্ট বাংলা কোর্স তো আর পড়া হবে না আপনাদের। যখন আপনারা মাস্টার্স প্রোগ্রামে পড়বেন, ভালো লেগে যদি বাংলাতে মাস্টার্স করতে চান, সেখানে হিউজ ভাবে পড়া হবে, কিন্তু বাংলাতে এইভাবে পড়া হবে না। এই জন্য আমি প্রত্যেক সপ্তাহে চাচ্ছি আপনাদের ক্লাসটা নিয়ে সিলেবাসের বাকি যে টপিকগুলো আছে আমি আপনাদের পড়াচ্ছি। আর আমি পরীক্ষার আগে আপনাদের আমি শর্ট করে দিব। আমি হয়তো বা দুটো কবিতা দিব, দুটো প্রবন্ধ দিব, দুটো ছোট গল্প দিব। হ্যাঁ, সেভাবে পরীক্ষার আগে আমি শর্ট করে দিব, কিন্তু একটু জানার জন্য হলেও ক্লাসে উপস্থিত থাকবেন। আমি তো আসলে এত ব্যস্ততার মধ্যে দিয়ে সময় বের করে জাস্ট আপনারা জন্য এখান থেকে কিছু শিখতে পারেন, তা না হলে এতদিন হ্যাঁ আমার স্যার, কোর্স কমপ্লিট অনেক হয়ে যেত। অনেক জানা যাচ্ছে স্যার। লাইনগুলির মানেগুলি যেভাবে বোঝাচ্ছেন, শব্দগুলো তো আমরা অতটা ক্লিয়ার না, যেভাবে আপনি বুঝাচ্ছেন এখানে অনেক কিছু বুঝতেছে। আর স্যার এই আচ্ছা, দারুচিনি দ্বীপের ভিতর, দারুচিনি দ্বীপটা মানে দ্বীপটা হচ্ছে এখানে কি আমাদের বোঝাচ্ছে? বর্তমান সেন্ট মার্টিন দ্বীপ। সেন্ট মার্টিনটাই। হ্যাঁ, আমরা কেন মানে কক্সবাজার সমুদ্র সৈকতে তো আমরা এখন যেতে চাই না। সবাই বলে ওখানে প্রচন্ড ঘোলা পানি, দূষণ। সবাই কেন সেন্ট মার্টিন যেতে চায়? সেন্ট মার্টিনটা হচ্ছে এমন নিবিড়, এমন এমন সৌন্দর্যের জায়গা। সেখানে বেশ নারকেল গাছ, মানে এখন অথচ মানে সামুদ্রিক অনেক গাছ আছে, মানে যে গাছগুলো সমুদ্রের উপকূলে হয় সেগুলো আছে, কিন্তু নারকেল গাছ ওখানে বেস্ট, মানে অনেক বেশি নারকেল গাছ, দেখার মতো জায়গা। যারা সেন্ট মার্টিন গিয়েছেন তারা তো নিজেরাই জানেন। হ্যাঁ, সেখানকার পানি এত স্বচ্ছ যে আপনি গলা সমান পানিতে নামলেও নিচে বালুতে আপনার পা দেখতে পাবেন। আমি 2017-তে গিয়েছিলাম। এখন বর্তমান সেন্ট মার্টিন কেমন আমি জানি না, তবে আমি সেটা আমার নিজের দেখা এবং অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে আমি বলছি। তো ঠিক আছে তাহলে, সবাই ভালো থাকবেন। সামনের সপ্তাহে আবার ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। আমাকে একটু আগের দিন যেমন মনে করিয়ে দেন যে স্যার আগামীকাল ক্লাস আছে, আমার একটু মনে করিয়ে দিলে আমি কৃতজ্ঞ থাকবো। ভালো হ্যাঁ থাকবেন, স্যার, সুস্থ অবশ্যই। থাকবেন। আর স্যার আমাদের কি কোনো অ্যাসাইনমেন্ট আগামী বারে দিবেন নাকি? মানে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট কোন টপিকের উপর দেওয়া ছিল? আগের অ্যাসাইনমেন্টটা দিয়েছেন স্যার নিম্নবিত্তের জীবন আলোচনা করে, প্রাগৈতিহাসিক গল্প অবলম্বনে ঐতিহাসিক গল্পের। নিম্নবিত্ত মানুষের জীবন আচ্ছা, আচ্ছা, চরিত্র। তাহলে আপনারা এই আরেকটা অ্যাসাইনমেন্ট নিয়ে রাখেন। সেটা হচ্ছে বনলতা সেন কবিতা থেকে। হ্যাঁ, ওটা পুরো
বাক্যটা কি হবে স্যার? বনলতা সেন কবিতার মূল ভাব ব্যক্ত করুন। বনলতা মূল সেন ভাবটা কি? জাস্ট আমি খুব সহজ সহজ অ্যাসাইনমেন্ট দিয়ে দিলাম, ঠিক আছে? যে- বনলতা সেন কবিতার মূল ভাব ব্যাখ্যা ব্যক্ত করুন। করুন। হ্যাঁ, এটাই। এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট। আর আমি বিগত সালের কোশ্চেন আমি দিচ্ছি, এখন আমি আপনাদের কাছে এখনই পাঠিয়ে দিচ্ছি। আপনারা হ্যাঁ স্যার, ওইটা গ্রুপে যদি একটু পাঠিয়ে দেন। আর হ্যাঁ, স্যার এখনই এই দিচ্ছি। অ্যাসাইনমেন্ট তো অনেক সেম আগেরটার মতো 5-6 পৃষ্ঠার মধ্যে লিখলেই তো হবে। হ্যাঁ, 5-6 পেজের বেশি লেখার দরকার নেই, আপনাদের যেটা পারেন সেটা লিখুন। আচ্ছা স্যার, ধন্যবাদ। এটা তো স্যার পিডিএফই হবে না স্যার, টাইপিং এ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিডিএফ করে দিবেন, পিডিএফ করে দিবেন। টাইপ টাইপ করে। দুইটা অ্যাসাইনমেন্ট একসাথেই পিডিএফ করে। হ্যাঁ, আপনারা বিশুর কাছে দিয়ে দিবেন, বিশু আমাকে পিডিএফ করে একই সাথে দিয়ে দিবে, অসুবিধা নেই। ঠিক আছে, আমি বিগত সালে কোশ্চেনটা দিচ্ছি আপনাদের, ওটা দেখেন। স্যার না, আমি বলছিলাম কোনটা, যে টাইপ করেই তো করতে পারবো না না না, স্যার। টাইপ করে করতে হবে এটা বাধ্যবাধকতা নেই, আপনি যদি টাইপ করতে পারেন তাহলে ভালো, আর না করতে পারলে হাতে লিখলেও অসুবিধা নেই। ওকে স্যার, ধন্যবাদ। ঠিক আছে, ওকে। ধন্যবাদ স্যার। আচ্ছা, এখানে কালকে গ্রুপে তো আপনারা বলছিলেন যে এখানে দিলে গ্রুপে তো কপি করা যাবে, তো সেটা নিয়ে বললেন না কেউ? এটা কি হ্যাঁ, দিবেন বিশু নাকি ভাই, অন্য কেউ? যেটা বলছিলাম যে আপনি একটা মেইল আমাদের সাথে শেয়ার করুন, তাহলে আপনার সাথে যদি মেইলে পাঠায় দেই তাহলে মনে হয় এটা কপি পেস্টের কোনো ঝামেলা থাকবে না এবং ভালো হয়। পরে আপনি ওই মেইল থেকে কালেক্ট করে স্যারের সাথে শেয়ার করে দিতে পারবেন। মেইল থেকে করা সম্ভব না, এখানে 120 এর উপর স্টুডেন্ট আছে, তো একটা তাহলে মেইলে কি করা পাঠানোর যায় পর এটা? এগুলি তো একসাথে করা সম্ভব না, তাই গ্রুপের করা। আর গ্রুপে যখন সবাই সাবমিট করে দিবে, জি। সাবমিট করার পর তো আর দ্বিতীয়বার ওখান থেকে কপি করে আবার দেওয়ার সুযোগ নাই। স্যার অবশ্যই একটা নির্দিষ্ট হুম, না, সময়সীমা দিবেন, ওই মানে সময়সীমার মধ্যেই যারা দিবে তাদেরটা গ্রহণযোগ্য হবে, তারপরে তার হওয়ার কথা না। যেমন আমাদের ইংলিশ স্যার ওভাবেই বলছেন। হ্যাঁ, সেটা ঠিক আছে। আসলে তবুও একজনের আপনারা আলোচনা অ্যাসাইনমেন্টটা করে, তো আরেকজন দেখাটা ঠিক না এটা। হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই আপনারা ঠিক আছে। আলোচনা করে স্যার স্যার থেকে নির্দেশনা নিবে, কারণ আচ্ছা, ঠিক আছে। লাস্ট পরে অথরিটি তো উনি, জি, জি। স্যারই। হ্যাঁ, নেক্সট ক্লাসে তাহলে আমরা এটা নিয়ে ডিসকাস করতে পারি। হ্যাঁ হ্যাঁ, বেটার। ওকে, ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। হুম হুম